ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনায় সরকার এবং বিএনপি উভয় পক্ষই নমনীয়তা দেখিয়েছে। বলাই যায় যে আপাত দৃষ্টিতে নির্বাচন কেন্দ্রিক জটিলতার অনেকটাই অবসান হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন দুই পক্ষই নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই জাতির স্বার্থে এটি বিরাট সাফল্য। কিন্তু এই বাস্তবতায় আমরা দেখছি যে নির্বাচনের সময়সীমা কিংবা যৌথ বিবৃতিকে কেন্দ্র করে নানামুখী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ঐক্যের টানাপোড়েন এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। সেই সঙ্গে আরও আছেন সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম শুরুতেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনায় আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। আবার যদি আমরা মুদ্রার ওপিটটা দেখতে যাই, আমরা নানামুখী প্রতিক্রিয়াও লক্ষ্য করছি। সবচেয়ে বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে জামায়াত। কি বলবেন? আপনাকে ধন্যবাদ সাইদুর রহমানকে এবং যারা দেখছেন দেশ টিভির সামনে বসে এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। আজ 19শে জুন বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য আরেকটি দিন। প্রতিটি দিনই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিস্টের বিদায়ের পর অনেক সংকট, সংশয় এবং ফ্যাসিস্টদের যে দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে সব কিছু মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাওয়া এবং রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো বিএনপি সহ একই সাথে সমান্তরালভাবে রাজপথে, সমাজে এবং সরকারকে নানানমুখী সহযোগিতা করা এবং কখনো কখনো সরকারকে সতর্ক করা, সকল অত্যন্ত সাবধানের সাথে সরকারকে সতর্ক করা, এই দায়িত্বশীল কাজগুলো বিএনপি করে যাচ্ছে, সেটা আপনি জানেন। আপনি ভালো করেই জানেন যে ভালো কিছু অর্জন করতে গেলে সেখানে নানান রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। 15 বছর ভালো বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের কিন্তু অনেক রক্ত দিতে হয়েছে, অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে, গুম খুনের শিকার হতে হয়েছে, জেল, মামলা, হুলিয়া এগুলো তো ছিলই নিত্যদিনের মতো। আজকে পরিবর্তিত এই সময়টায় যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা দেখছেন যে বিভিন্ন সময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিংবা নির্বাচনের পরে দেশ কীভাবে চলবে, দেশের সরকারের ইয়াটা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে, এই সকলগুলো নিয়ে আলোচনা হতে পারে। গণতান্ত্রিক বিশ্বে এবং গণতন্ত্রের রাজনীতিতে এগুলো হবে, মতানৈক্য হবে, আলোচনা হবে, তর্ক হবে, এক টেবিলে বসবে, ওয়াকআউট করবে, আবার বসবে, এগুলো খুব স্বাভাবিক নিত্যদিনের মতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিশেষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ওনার মধ্যে যে সুষ্ঠুবাদ নির্বাচন করার প্রত্যয় এবং একটু যৌক্তিক সময়ে নির্বাচন করার ব্যাপার যে একটা চিন্তা, আবার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে দেখলেন যে লন্ডনে যে মিটিংটি হলো, গুরুত্বপূর্ণ মিটিং 13 জুন, সেই মিটিংয়ের যে বার্তা, এটা বাংলাদেশের সকল জনগণের জন্য, সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের জন্য একটা সুবাতাস বয়ে আসছে। এবং আমরা এটাকে ধারণ করে আমরা যে চ্যালেঞ্জগুলো আছে নির্বাচন করতে গেলে সেগুলো মোকাবেলা করার জন্য যে ধরনের সহযোগিতা সরকারকে, নির্বাচন কমিশনকে করার দরকার, আমাদের দল থেকে বিএনপি থেকে আমরা চেষ্টা করছি করতে। আপনি জানেন যে আপনার এই যে ইয়াতে কি বলে যে এই ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েকদিন যাবত মিটিং হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এখানে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য হচ্ছে না, আবার পরের দিন হচ্ছে। আমরা অনেক জায়গাতেই আমরা কিন্তু ছাড় দিয়েছি। ছাড় বলতে কি, যেমন ধরেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতার ভারসাম্য, সে ভারসাম্যটা কিন্তু আপনার আমরা এনেছি এখানে, যে এটা ভারসাম্য থাকতে হবে। আবার নিরঙ্কুশ ক্ষমতা প্রধানমন্ত্রী থাকলে চলবে না। আবার নির্বাহী প্রধানমন্ত্রী পরপর দুবার, মাঝে গ্যাপ দিয়ে আবার দুবার, সেটা ছিল। কিন্তু কিছু রাজনৈতিক দল যখন দাবি করেছে যে না দুবার না একবার, তা আমাদের দল বিএনপি কিন্তু মেনে নিয়েছে গ্যাপ দিয়ে আরেকবার। তো এই ব্যাপারগুলো আছে। তারপরে আপনার এই নির্বাচন কমিশন গঠন, দুর্নীতি কমিশন গঠন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন, প্রধান বিচারপতি নিয়োগ, এই যে সকল ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, এগুলো আমি মনে করি যে এগুলো আলোচনার মধ্য দিয়ে এটা
যৌক্তিক পর্যায়ে চলে আসছে যে কিভাবে হবে কোন পদ্ধতি। আর্টিকেল 70-তে যে ইয়েগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু আর খুব বেশি আপত্তি কারণ নাই। আপনি একটা জিনিস মনে করেন যে নির্বাচন কমিশনকে সংবিধানের 118 থেকে 126 পর্যন্ত অনেক ক্ষমতা দেওয়া আছে। কোন পদ্ধতি নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে, সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, নির্বাচনের পরে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে সেটা দেশবাসী মেনে নেবে এবং গ্রহণ করবে, এই সকল ক্ষমতাগুলো সব সুন্দর প্রচ্ছন্নভাবে দেওয়া আছে। কিন্তু বিগত সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে নির্বাচন কমিশনগুলো স্বাধীনভাবে তারা নির্বাচন পরিচালনা করতে পারে নাই। কিন্তু আজকের নির্বাচন কমিশন কিন্তু অনেক অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী এবং স্বাধীন, এবং সেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা রাজনৈতিক দল বিএনপি আমাদের যেটা বক্তব্য, আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট এবং বেগম খালেদা জিয়াও বলতেন, সেটা হলো যে আমরা যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। এখন যদি বলে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে যদি ভোট না দেয় আমরা মেনে নিব, আমাদের সেই গণতান্ত্রিক মানসিকতা আছে এবং সেভাবে আমরা কাজ করছি। জামায়াত ইসলাম একটা রাজনৈতিক দল, তারা আজকে একটা কথা বলছে যে আমরা নির্বাচন কি বলছেন যে নির্বাচনের কি ব্যাপারে তারা যৌথ বিবৃতির বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। সেটা কার? ওই তারেক রহমান সাহেব এবং যে ডক্টর সাহেব সরকারের দুজনে মিটিং করেছে, সেটা বিবৃতি আসবে। যেমনটি বলেছে যে যৌথ বিবৃতি ইতিহাসে বিরল ঘটনা, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে বলে জানা নেই, এমনটি বলেছেন জামায়াতের নায়েবে আমির। ঠিক আছে, তিনি বলতে পারেন ওনার জায়গা থেকে। পৃথিবীর ইতিহাসে তো এটাও নেই যে একটা রাজনৈতিক দল আপনার এই খুব কম আছে। তারপরে আমি নাই গেলাম ওইদিকে, কিন্তু আমার কথাটা হলো তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের বৈঠক হয়েছে। দেশবাসী তো জানতে চেয়েছে কি বৈঠকটি হয়েছে এবং সেখানে কি আলোচনা হয়েছে। এখন তো কোনো গোপন কোনো আলোচনা হয় নাই। দেশের নির্বাচন, দেশের পরিস্থিতি, গণতন্ত্র, মানবতা, মানবাধিকার এগুলো নিয়ে তো কথা হয়েছে। এগুলো দেশবাসী জানতে চেয়েছে, জানিয়ে দিয়েছে। সমস্যাটা কোথায়? গোপন লুকোচুরি কিছু নাই। জামাত ইসলামী নেতারা কি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে না? অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে না? তো তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে পারে, তাহলে বিএনপির মতো একটা বড় রাজনীতিক, এবং এই মুহূর্তে আমি যদি বলি গর্ব করে, অহংকার করলাম না, এটা রাজনৈতিক সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, এটা সবাই বলে। সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে লন্ডনে তিনি গিয়েছেন, সেখানে একটা সৌজন্য মিটিং হবে না? বরং মিটিংটা না হলে সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতো, মানুষ ভাবতো যে তাহলে কী হচ্ছে কী করছে। সে কারণে বলবো যে তারেক রহমান যে এমনি মিটিংয়ের প্রতি আগ্রহ দেখিয়েছেন, প্রধান উপদেষ্টাও হাত বাড়িয়েছেন, দুজনের এই হাতে হাত রাখার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে প্রবীণ এবং নবীনের এই মেলবন্ধনে, এই সুন্দর সান্নিধ্যে আমাদের আগামীর বাংলাদেশ হবে অত্যন্ত সুন্দর, গুমখুন মুক্ত আধুনিক বাংলাদেশ। সেটাই মেসেজ এবং এটাই হওয়া উচিত। এই বৈঠকের মধ্য দিয়ে বিএনপির সকল অস্বস্তি কেটে গেছে কি? শুনেন, অস্বস্তি যে আপনি কথাটা বলেছেন, সমাজে কিন্তু অস্বস্তি তৈরি করার লোক এখনো আছে। ফেসিবাদের দোষরা কিন্তু সমস্ত রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনে যে বদলে প্রশাসনে, মিডিয়াতে, সকল জায়গায় আছে কম বেশি। এগুলোকে প্রতিহত করা, প্রতিরোধ করা এবং মোকাবেলা করা, এই সমস্ত চ্যালেঞ্জগুলো একটু বিএনপিকেই করতে হচ্ছে। অন্যান্য সবাই করছে, অন্য রাজনৈতিক দলগুলো করছে, যে ওনারা সাংবাদিকতা করেন, ওনারাও ওনাদের জায়গা থেকে এগুলো মোকাবেলা করছেন। আমাদেরকে মোকাবেলা করতে হবে। আপনি যদি আরও পিছনে যান, সৃষ্টির শুরু থেকেই মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই, দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই, এটা চলছে এবং চলবে। আমরা কোন পক্ষে? আমরা হচ্ছি নীতির পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। সুতরাং এই লড়াই তো চলবে এবং এই লড়াইয়ে যুগ যুগ ধরেই সত্যের পক্ষে যারা অভিষ্ট তারা জিতে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার। সাইদুর রহমান, বেশ কিছুদিন ধরে আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছিলাম যে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল এবং শেষ পর্যন্ত বিএনপি কিন্তু ডিসেম্বরের নির্বাচনের দাবিতেই অনড় অবস্থানে ছিল এবং বিএনপি সেখান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নমনীয় হয়েছে এবং সরকারের তরফ থেকে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেবার পরেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন একটা আলোচনা কিন্তু চলছে রাজনৈতিক অঙ্গনে। কিন্তু তারপরও আমরা দেখছি যে এই বৈঠককে কেন্দ্র করে, যৌথ বিবৃতি কেন্দ্র করে নানা ধরনের টানাপোড়েন কেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট পতন আন্দোলনের যে মুক্তিগামী রাজনৈতিক দলগুলো ছিল, মানে ফ্যাসিস্টের বিদায়ের পরে এই যে দলগুলোর ভিতরে কিন্তু একটু বিভক্তি তৈরি হয়েছিল। আমরা যদি দেখি যে বিএনপি, জামাত, এনসিপি মানে পরবর্তীতে গঠিত বা
বিএনপির সাথে যে সমমনা দলগুলো ছিল সবার ভিতরে যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট পতনের পরবর্তী সময় আমরা দেখলাম যে তাদের ভিতরে নানান ইস্যু নিয়ে টানাপোড়েন শুরু হয়, বিশেষ করে ইলেকশন ইস্যু নিয়ে। বিএনপির দাবি ছিল যে ডিসেম্বরে ইলেকশন, জামাত ইসলামের দাবি এক এক সময় এক এক রকম, তারা ফেব্রুয়ারিতে বলছে, কখনো সময় রোজার আগে, কখনো এপ্রিলে। যখন আমরা দেখলাম যে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যখন মিটিংটি হলো, এবং এই মিটিং হওয়ার পরে আমরা একটি জিনিস দেখলাম যে বিএনপির সাথে সরকারের যে টানাপোড়েন বা দূরত্বটা ছিল, মানে বাংলাদেশে তো এখন প্রধান রাজনৈতিক দল বিএনপি, যেহেতু বিএনপির সাথে একটি সংকট যাচ্ছিল সরকারের, সেটা দৃশ্যমান ছিল। তো এই মিটিংটি হওয়ার পরে আমরা দেখলাম যে সংকটটা কিছুটা হলেও দূর হয়েছে, কিন্তু একটি জায়গায় আমরা সংবাদকর্মী হিসাবে এখনো পর্যন্ত স্পষ্ট না, যেহেতু আমরা যৌথ ঘোষণায় দেখেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সংস্কারগুলো হয় হতে পারে, সকল প্রস্তুতি সম্পূর্ণ হলে যেমনটি বলা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ইলেকশন তো করবে ইলেকশন কমিশন, কিন্তু ইলেকশন কমিশনকে কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, এমনটি জানিয়েছেন প্রধান আমাদের। নির্বাচন কমিশনার। আপনারা জানেন যে ইলেকশন কমিশনকে যদি আমরা টাইম ফ্রেম একটা না বলি যে এই সময় ইলেকশনটা হবে, ওনাদেরও কিন্তু প্রস্তুতির ব্যাপার আছে। সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বা এপ্রিলে হবে, এই বিষয়ে আমার কাছে এখনো মনে হয় একটু কনফিউশন আমি আছি, আমি একজন সংবাদকর্মী হিসাবে। কারণ সরকারকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, মানে ইলেকশন কমিশনকে যখন তারা বলবে, তারা একটা রোডম্যাপ দিবে যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করব, তার একটা রূপরেখা তারা জাতির সামনে উপস্থাপন করবে। আপনি সংশয় প্রকাশ করছেন আসলে কার তরফে, সরকার নাকি কোনো রাজনৈতিক দল? না, সরকার তো এখনো পর্যন্ত ইলেকশন কমিশনকে বলি নাই। তার মানে আমরা লন্ডনে মিটিংয়ে ফেব্রুয়ারিতে ভোট হবে, এটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো মেসেজ কিন্তু পাই না, মানে অফিসিয়াল মেসেজ যদি বলি। কারণ ইলেকশন কমিশন কিন্তু আমাদের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু নিজেও বলেছেন যে আমার কাছে অফিসিয়াল কোনো মেসেজ নাই। তার মানে আপনাকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু ইলেকশন কমিশনকে বলতে হবে যে ফেব্রুয়ারিতে ইলেকশন, কারণ আমাদের হাতে এখন সময় খুবই কম। কারণ ইলেকশন কমিশনের একটি জাতীয় নির্বাচনের পূর্বে 6 মাস তাদের প্রচুর কর্মযোগ্য আছে ইলেকশন কেন্দ্র করে। তাহলে আপনি সেটা তাদেরকে এখনই ক্লিয়ার করে দেন যে না, ফেব্রুয়ারিতে ভোট হবে, তাহলে কিন্তু তারা সেই প্রস্তুতিটা নিতে পারে। যদিও এখনো পর্যন্ত ইলেকশন কমিশন যায় না, তারপরও তাদের কার্যক্রমের ভিতরে আমরা দেখলাম যে আজকে একটি বড় সিদ্ধান্ত তারা নিয়েছে যে নির্বাচনী প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করা যাবে না। একটি নতুন করে বিলবোর্ড অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, বিলবোর্ড অন্তর্ভুক্ত, ফেস্টুন বা ব্যানার এগুলো ব্যবহার করা যাবে, বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারবেন। এটা একটা ভালো সিদ্ধান্ত ইলেকশন কমিশনের। কিন্তু ইলেকশন কমিশনকে যদি আপনি মেসেজটা দিয়ে দেন, তখন কিন্তু তারাই ক্লিয়ার করবে জাতিকে যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে। কারণ ইলেকশন ডিক্লেয়ার করার দায়িত্ব তো আমাদের ইলেকশন কমিশনের, চিফ ইলেকশন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে উনি। কিন্তু যেমনটি আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। কোন বিপদের ইন্ডিকেট তিনি করলেন? এখানে আপনারা যদি দেখেন বা আমরা যদি দেখি যে আমাদের ফ্যাসিস্ট যে শক্তিটি ছিল, তাদের তো রাজনৈতিক কার্যক্রম এখনো পর্যন্ত নিষিদ্ধ, বা তাদের নিবন্ধটাও ইলেকশন কমিশন স্থগিত রেখেছে। সে জায়গায় কিন্তু তারা ইলেকশন অংশ নিতে পারতেছে না। আবার যদি দেখি যে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, তাদের সাথে কিন্তু তারা এই যে যৌথ বিবৃতি নিয়ে তাদের আপত্তি আছে, বা তাদের যে এখনো পর্যন্ত তাদের যে তৎপরতা, তারা কিন্তু ফেব্রুয়ারিতে ভোট চায়, এটা আমার মনে হয় না তাদের তৎপরতা। জামায়াতের আমির তো একসময় বলেছিল যে আগামী বছর রমজানের আগে নির্বাচনের দাবি কিন্তু তারাই তুলেছিল। উনি কিন্তু ওনার যদি আমরা স্টেটমেন্ট দেখি, উনি কিন্তু 5-6 রকম স্টেটমেন্ট দিয়েছেন। উনি প্রথম বলেছিলেন যে ডিসেম্বরের আগে ভোট করা যেতে পারে, ফেব্রুয়ারিতেও করা যেতে পারে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা বলেছেন, আবার এপ্রিলেও করা যেতে পারে। আবার এমনও বলেছেন যে সংস্কার ছাড়া ভোট করা যাবে না। মানে ওনার বক্তব্য যদি আমরা ধরি, আমি সংবাদকর্মী হিসেবে দেখলাম যে 5-7 রকম বক্তব্য আছে। তো এই জায়গায় বিএনপির মহাসচিব হয়তোবা জামাত ইসলাম বা আওয়ামী লীগকে ইন্ডিকেট করে উনি হয়তো বক্তব্য দিতে পারেন। নির্বাচন হলেই বিপদ, কোন বিপদের আশঙ্কা করছেন? না, বিপদের জায়গা যদি দেখি, আমরা যদি ভালোভাবে দেখি যে যদি ভোট হয় ফেব্রুয়ারিতে, যদি ভোট হয়, তাহলে আমরা মানে সহজ সমীকরণ হলো যে বিএনপি ক্ষমতা আসবে, মানে জনগণের ভোটে। এখানে সমস্যা মূলত হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের, জামাত ইসলামের। এখন এখানে প্রশ্ন হলো জামাত ইসলামের সমস্যাটা আসলে কোন জায়গায়? হ্যাঁ, সমস্যার জায়গা হলো এরকম যে জামাত ইসলাম বিরোধী দলে থাকবে না জাতীয় সরকার থাকবে, যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা জাতীয় সরকার করবে।
এখন আমাদের কিন্তু একটি সংকট আছে, আপনারা জানেন যে প্রধান বিরোধী দল কে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট মেসেজ নাই। কারণ জামাত ইসলাম কিন্তু আমরা যদি দেখি, জামাত ইসলাম কিন্তু ইতিমধ্যে দেখবেন যে ইসলামিক দলগুলোর সাথে একটা অ্যালায়েন্স করে তারা ইলেকশনে অংশ নিতে চায়। এখন হলো জামাত ইসলাম তারা বিএনপির সাথে আলাদা ইলেকশন করবে, না বিএনপির সাথে যেহেতু দীর্ঘদিনের একটা সমঝোতা ছিল। জামায়াতের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? আমরা তো যেমনটি তথ্য মতে জানি যে বেশিরভাগ আসলে জামায়াত প্রার্থী পর্যন্ত নিশ্চিত করে ফেলেছে। তারা প্রার্থী দিচ্ছে, কিন্তু আমরা যদি দেখি লন্ডনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সাথে মিটিং এর পরে কিন্তু একটা সিদ্ধান্ত ছিল যে না, জামাত বিএনপি একসাথে ইলেকশন করবে। আপনার যদি মনে থাকার কথা, যখন জামাতের আমির ওখানে মিটিং করার পরে এরকম একটা সিদ্ধান্ত ছিল যে তারা একসাথে ইলেকশন করবে। জেনে আসতে চাই অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে এমন কোনো তথ্য আছে কিনা? পর্দার অন্তরালে এমন কোনো আলোচনা সমঝোতা হয়েছে কিনা? না, সমঝোতার এখানে কিছু নাই। তো এখানে শুনেন, একটা কথা বলি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে, সামাজিক মানবিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে গেছে, সমস্ত রাজনীতির যে সংস্কৃতিগুলো ছিল সেগুলো তারা একদম শেষ করে দিয়ে গেছে। যে কারণে এই যে আপনি বললেন একটু আগে যে ইলেকশন হবে, অবাধ নির্বাচন হবে, সাইদুর রহমান সাহেব বললেন, এবং সেই নির্বাচনে জনগণ হয়তো বিএনপিকেই ভোট দিবে, প্রধান বিরোধী দল কে হবে এটা বলা যাচ্ছে না। রাজনীতি দেখেন কোন জায়গায় চলে গেছে। কারণ হলো যে দেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল এদের ত্রুটি চেপে ধরেছিল আওয়ামী লীগ, তাদেরকে রাজনীতি করতে দেয় নাই, তাদের রাজনীতি চর্চা করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। আর্টিকেলে 36, 37, 38, 39-এ কথা বলার অধিকার, বক্তব্য দেওয়ার অধিকার, সভা সমাবেশ করার অধিকার আছে তো দেওয়া, সংবিধানে স্পষ্ট। সেই সংবিধানগুলো লঙ্ঘন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সকল ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে বলেন আইন লঙ্ঘন করেছে, আইন প্রতিষ্ঠা করে নাই, আইনের শাসন প্রতিষ্ঠা করে নাই, এবং বিচার বিভাগের স্বাধীনতা তারা খর্ব করেছে, গণতন্ত্র হরণ করেছে। যে কারণে আজকে এই সংকটগুলো আছে। এই সংকটগুলো তো একদিনের নয়, দীর্ঘদিনের। এগুলো মোকাবেলা করতে হচ্ছে, এগুলো পেচাপ করতে হচ্ছে। এখানে এই গোপনের সংলাপের কিছু নাই, সব দিবালোকের মতো স্পষ্ট। নির্বাচন হবে, যে সকল রাজনৈতিক দলগুলো আছে ক্রিয়াশীল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণের কাছে যেতে হবে। যদি কেউ মনে করে অতীতের মতো যে ড্রয়িং রুমে বসে ঘরে বসে নির্বাচন করবে, ভোট করবে এবং এমপি হয়ে যাবে পার্লামেন্টে, বা পার্টির দলের চেয়ারপারসন বা চেয়ারম্যান বা পার্টির হেড যাকে নমিনেশন দিবে সে এমপি হয়ে যাবে, সেই সুযোগ এখন আর নাই। কিন্তু এখন যেহেতু আমরা এই আলোচনাটা দেখছি যে প্রধান বিরোধী দল কে হবে, সেখানে এই আলোচনাটাও প্রাসঙ্গিক কিনা, যে বিএনপির সামনে আবারও সুযোগ তৈরি হচ্ছে কিনা ফাঁকা মাঠে গোল দেওয়ার। আমি সেই আলোচনায় ফিরতে চাই, বিস্তারিত মন্তব্য শুনবো। বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, যে আলোচনায় আমরা ছিলাম, এখনই প্রশ্ন উঠছে যে সামনের দিনে প্রধান বিরোধী দল কে হবে? তাহলে কি ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেল? বিএনপির প্রতিদ্বন্দ্বী দিকে এখন কি এই প্রশ্ন কি এসে গেছে যে বিএনপি সামনে ক্ষমতা আসতেছে? আমরা তো বলি নাই কখনো। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন এই কথা কোথাও? মহাসচিব কি একবারও বলেছেন যে বিএনপি ক্ষমতা আসছে বা আসবে? বিএনপি ছাড়া কি ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন? জনগণই নির্ধারণ করবে। আমাদের মধ্যে অহংকার ভাব নাই, এটা আওয়ামী লীগের মধ্যে ছিল। আওয়ামী লীগে দেখেছেন না গত 15 বছর। আমি কেন আপনার প্রশ্ন করলে হয়তো বলতে পারেন যে আমি আওয়ামী লীগের কাছে কেন যাই, আমাদেরকে যেতে হবে অতীতের কাছে। আওয়ামী লীগ গত 15 বছর কি করতো? তারা আগেই বলে দিত যে তারা সরকারে আসতেছে, সরকারের থেকে আবার আরেকটা সরকার আসতেছে। তারা বিরোধী দল তৈরি করতো, কে কে বিরোধী দল হবে, কে কে হবে, কতটা সিট দিয়ে বিরোধী দল হবে। এরকম করতে করতে আমরা দেখলাম যে জাতীয় পার্টিকে আপনার 33টা থেকে আপনার 22টা থেকে দেখলাম লাস্টে কত 10টা মানে 11টায় নিয়ে আসছে। এটা কি সম্ভব? মানুষ ভোট দেবে, আপনি নিয়ে আসেন কেন? আপনি নিয়ে আসার কি আছে? আমাদের দল তো স্পষ্ট বলে দিয়েছে যারা যারা রাজনীতি করতে চায় করুক। এই যে আরো যে নতুন নতুন দল আসতেছে কাজ করতেছে করুক, ওরা দল করুক, মানুষের কাছে যাক, নিজেদেরকে প্রেজেন্ট করুক, জনগণের রিপ্রেজেন্ট করুক। রাজনীতির অঙ্গনে দরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাক। যে আমি তো আজকে এই যে নবাবগঞ্জে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে একটা প্রোগ্রামে গেলাম, বিদায় অনুষ্ঠান। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখনো তো গুঞ্জন শোনা যায় যে এখনো আসন ভাগাভাগির আলোচনা চলছে। না, রাজনীতিতে ইলেকশনের ইয়ার, যেহেতু এটা ইলেকশনের ইয়ার, এখানে আলোচনা হতে পারে, হবে, হতে পারে। কেউ কেউ বলতে পারে, কল্পনা করতে পারে, প্রত্যাশা করতে পারে, করবে। তারপরে ভোটের ইয়া করবে, কে কত ভোট পাবে, কোন এলাকাতে কার ভালো। আবার প্রকারান্তরে যদি বলেন, একদম আমাদের দলের যারা ইলেকশন করতে চায় তাদের চরিত্র হনন করার জন্য, ব্যক্তিত্ব বিপন্ন করার জন্য, দলকে হেওয়া করার জন্য, দলের প্রধানকে হেওয়া করার জন্য একটা গ্রুপ কিন্তু আবার লেগে গেছে। তারাও কিন্তু কাজ করতেছে সরকার, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে।
সুতরাং আমি বলবো যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের যেতে হবে কি এটা সুষ্ঠু নির্বাচনের দিকে। এই যে আমি আপনাকে যে কথা বলছিলাম, আজকে আমি তোফাজ্জল চৌধুরী কলেজের আমি সভাপতি, ওখানে আমি একটা শিক্ষার্থীদের যে আপনার যে ফাইনাল পরীক্ষা আছে 26 থেকে, তাদের একটা বিদায় অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি সেখানে তরুণ ছাত্র সমাজের মধ্যে একটা উচ্ছলতা দেখেছি। তারাও কিন্তু জুলাই ওই আন্দোলনে কিন্তু তারা শরিক হয়েছিল। এবং এই ছাত্রদের ভবিষ্যৎ কি, তাদেরকে আমরা কিভাবে গড়ে তুলবো, এবং শুধু একটা করে সমগ্র বাংলাদেশের তরুণ সমাজ, বেকার সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে আমরা কী দিব, তাদের কাছে আমাদের মেসেজটা কি। 3.5 কোটি ভোটার কিন্তু গত 15 বছর ভোটাধিকার ভোট দিতে বঞ্চিত, ভোট থেকে তাদেরকে ভোটাধিকার আমাদের দিতে হবে। সুতরাং গায়ে গাত্র দেওয়া হবে তাদের যারা 15 বছর ভোট ছাড়া পার্লামেন্টে গেছে, ভোট ছাড়া আপনার সরকারে গেছে, তাদের গাত্র দেওয়া হবে। তারা আজকে নাই, কিন্তু তারা কিন্তু না থেকেও কিন্তু তারা অন্তরে তারা এনার্কি তৈরি করার চেষ্টা করছে। আমরা সেদিকে কিন্তু সতর্ক আছি, এবং সামনে যতই দিন যাচ্ছে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই তো স্পষ্ট হয়ে গেছে। দিন তারিখ হয়তো হয় নাই। সাইদুর রহমান সাহেব সাংবাদিক মানুষ, ওনারা একটু চুল ছাড়া বিশ্লেষণটা আমাদের একটু বেশি করেন, যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন তো বা সরকার তো নির্বাচন কমিশনকে বলে নাই। দ্যাট ইজ ট্রু, বাট নির্বাচন কমিশন কিন্তু আজকে বলেছে যে আমরা সব ধরনের সংস্কার এবং আমরা প্রস্তুতি তারা কিন্তু সম্পন্ন করেছে। ইতিমধ্যে আরও কয়েকবারও বলেছে তারা প্রস্তুত আছে। সরকার নির্দেশ দিবে, তফসিল ঘোষিত হবে, নির্বাচন হবে। নির্বাচন এগিয়ে আসতেছে, মানুষ ভোটের জন্য অপেক্ষা আছে, সুষ্ঠুবাদ ভোট হবে, একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। একটা যে আপনাকে বলি, নির্বাচন ছাড়া এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র টেকসই হয় না, মজবুত গণতন্ত্র পাওয়া যায় না, সুশাসন প্রতিষ্ঠা হয় না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না, এবং জবাব দিতে থাকে না। রাষ্ট্রের কাছে জনগণের যেমনি জবাব দিতে আছে, রাষ্ট্রের কাছে সরকারের জবাব দিতে আছে, একইভাবে জনগণের কাছে কিন্তু রাষ্ট্রের জবাব দিতে আছে। আপনি ভালো করেই জানেন যে বিগত দিনগুলোতে জনগণের মালিকানা কিন্তু জনগণের কাছে ছিল না, হরণ করে নেওয়া হয়েছিল। রাষ্ট্রকে মানবিক হতে দেয়নি, অমানবিক ছিল রাষ্ট্র। সেখানে তো গুম খুন এত কিছু হয়েছে। আপনার কি কেড়ে নিল? বিশ্বজিৎকে হত্যা করলো, আমার ভাইদের এই কফিনের লাশ আমাদের কাঁধে নিয়ে বহন করতে হলো, রক্তাক্ত হলো রাজপথ। আপনার পিলখানার ট্রেজেডি, শাপলা চত্বরে হেফাজতের উপর রক্ত, এই রক্তে রক্তে সমগ্র দেশ ছেয়ে গিয়েছিল। 71-এর রক্তের পরে কি আমরা কি আবারও চেয়েছি? আমরা কি আবারও প্রত্যাশা করেছিলাম যে আরও রক্ত ঝরুক গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য? কিন্তু ঝরেছে তো, এটা তো সত্য। কিন্তু কেন কেন তাহলে এই স্বাধীনতা ছিল কেন, যুদ্ধ কেন হয়েছিল? সুতরাং আমি বলবো যে 15 বছর যারা আমাদের মুক্তিযুদ্ধকে, আমাদের গণতন্ত্রকে বিপন্ন করেছে, তাদের বিচার হতে হবে। বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবিটা ছিল মানুষের, সমগ্র বাংলাদেশের, সেটি সত্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ের মধ্যে এতগুলো লুটেরার বিচার করা কি সম্ভব না। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়েও কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি। আমি একটা ভিন্ন জায়গায় প্রশ্ন রাখতে চাই। আমরা দেখলাম যে নির্বাচনের বিষয়ে এক ধরনের সমঝোতা এসেছে বিএনপি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে কি এই সমঝোতা বলবৎ থাকবে? না, আমরা তো ফেব্রুয়ারির কথা আমরা কি স্পষ্ট কথাও বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনারা ফেব্রুয়ারিটা পেলেন কোথায়? এখানে প্রধান উপদেষ্টা বলেছেন রমজানের আগে হবে। রমজানের আগে সেটা জানুয়ারিতে তো হতে পারে, মধ্য জানুয়ারিতে হতে পারে, 1 ফেব্রুয়ারিতে হতে পারে। আপনাদের নেতাকর্মীরাই বারবার বলছে ফেব্রুয়ারির কথা। বলবেই তো, নির্বাচন যেতে হবে বলবে, তারিখ হয়তো বা 15 দিন এদিক সেদিক হতে পারে। নির্বাচন হবে সে ব্যাপারে আপনি একেবারে নিশ্চিত থাকেন। বাংলাদেশে একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এই ব্যাপারে আল্লাহর রহমতে আপনি নিশ্চিত থাকতে পারেন। জি, সাইদুর রহমান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছে। এই উদ্বেগের বার্তা কি? আর ত্রয়োদশ নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আসলে ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত, আবার আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে কিনা, বাড়বে কিনা? না, দেখেন, প্রত্যেকটা ইলেকশনে আসার আগে কিন্তু জাতিসংঘ বা আমাদের পশ্চিমা বিশ্ব তারা কিন্তু সবসময়ের জন্য বলে যে ইনক্লুসিভ ইলেকশন দরকার বাংলাদেশের। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রম সরকার স্থগিত রেখেছে, মানে তাদের বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত, এবং ইলেকশন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ইলেকশন কমিশনের আমাদের কিন্তু মানে ইলেকশন কমিশন যে আরপিও আছে, ইলেকশন কমিশন যেটা মানে করে গাইডলাইন, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে যদি কোনো রাজনৈতিক দলের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে, ইলেকশন কমিশন কিন্তু তার নিবন্ধনটা নিষিদ্ধ করতে পারে। যেহেতু সরকার তাদের কার্যক্রম স্থগিত রেখেছে, ইলেকশন কমিশনও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এটা কিন্তু আইন সংশোধন হয় নাই, এখানে একটুখানি ভুল আছে। এই আইনটা কিন্তু সে 8 সাল থেকে আছে,
এবং এই আইনের অধীনে এই আইনটা কিন্তু ওই তৎকালীন সময় এটিএম শামসুল হুদা কমিশন সম্মিলিতভাবে সবার মতামত নিয়ে এই গণপ্রতিনিধিত্ব আদেশটি সংশোধন করেছিলেন। এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান উনি উদ্বেগ জানিয়েছেন। ওনার জানানোটা স্বাভাবিক, কারণ ওনারা চান যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিক, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ওনারা চান না। এটি হলো যে ওনাদের একটি স্ট্যান্ড। কিন্তু আমরা যদি দেখি এই আওয়ামী লীগের হাতেই কিন্তু বাংলাদেশের নির্বাচনের যে কলঙ্ক বা যে বাংলাদেশের ভোট হরণ, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ডে যাই, একেবারে ভোটের ব্যাকগ্রাউন্ডে 1986 সালের যে ভোটটি বাংলাদেশের প্রথম যে ভোটের ক্ষতটা শুরু হয়েছিল, ওই ভোটে কিন্তু এরশাদ ক্ষমতায় যায়, শেখ হাসিনা কিন্তু বিরোধী দলের নেত্রী ছিল। আমাদের কিন্তু এখনো একটি কথা মনে পড়ে যে এরশাদ শেখ হাসিনার লং ড্রাইভের কথা। এটি কিন্তু দেখবেন রাজনৈতিক মহলে খুবই আলোচিত। এই লং ড্রাইভের মাধ্যমে কিন্তু ওই সময় কিন্তু সিদ্ধান্ত ছিল যে আওয়ামী লীগ ইলেকশনে যাবে না, কিন্তু আওয়ামী লীগ কী করলো, এরশাদের সাথে সমঝোতা করে 86 ইলেকশনে অংশ নিল। 86-তে একটি বিতর্কিত নির্বাচন হলো, 88-তে একটি বিতর্কিত নির্বাচন হলো, এবং এটি কিন্তু আওয়ামী লীগের কারণে এরশাদ ওই সময় করতে পেরেছিল। আবার আমরা যদি ওইটার এরশাদের প্রতিদান দেখি, এরশাদের জাতীয় পার্টি এসে কী করলো, 2014 5 জানুয়ারি একটি বিতর্কিত নির্বাচনে সহযোগিতা করলো, 18-30 ডিসেম্বর সহযোগিতা করলো, 2024 7 জানুয়ারি সহযোগিতা করলো। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা কিন্তু পরস্পর স্বৈরাচারের দোসর। আওয়ামী লীগের হাতে বাংলাদেশের নির্বাচনী যে মৃত্যুটা ঘটেছে, তাদের তো একটু পানিশমেন্টও দরকার আছে। আমরা যদি দেখি যে যারা অপরাধ করেছে তাদেরকে যদি আমরা ক্ষমা করে দিই, তাহলে কিন্তু এই অপরাধটা কিন্তু আবার বিএনপি করতে পারে, কারণ বিএনপি যে অপরাধ করবে না তার কিন্তু নিশ্চয়তা নাই। অতএব রাজনীতিতে সবসময়ের জন্য অপরাধীর একটি শাস্তি হওয়া উচিত, সেটি লঘু হোক আর বা কম বেশি যেটা হোক। আমাদের আপনারা দেখবেন যে আজকে যে সংলাপটা হয়েছে, দ্বিতীয় দফা সংলাপের, এখানে কিন্তু দুটি ফ্যাসিস্টের সহযোগী দুটি রাজনৈতিক দলকে কিন্তু আজকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা জানেন কি আমি জানি না, জাকির পার্টি এবং জাসদ, এবং দুটি দলকে দাওয়াত দেওয়ার কারণে কিন্তু গণ অধিকার পরিষদ এবং লেবার পার্টি তারা কিন্তু বাইরে এসে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এখনো আমাদের ফ্যাসিস্টের যে রক্ত শুকালো না, তার ভিতর আপনার ফ্যাসিস্টকে দাওয়াত দিয়ে দিলেন। এবং গতকাল আমরা দেখেছি যে বৈষম্যের অভিযোগে ওয়াকআউট করা হয়েছে সেই সংলাপ থেকে। আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবার বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে আবারও ফিরছে আলোচনায়। সাইদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আজ স্বৈরাচারের দোসরদের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে, এ নিয়ে আমরা প্রতিক্রিয়াও দেখেছি। সেই জায়গা থেকে গতকালের একটি প্রসঙ্গ যদি তুলে ধরি, আমরা দেখলাম যে বৈষম্যের অভিযোগে ওয়াকআউট করেছিল সিপিবি এবং গণফোরাম। এ ধরনের ঘটনাগুলো আসলে কেন ঘটছে? না, আপনারা দেখবেন যে আজকেও কিন্তু একই ঘটনা ঘটেছে, যে কিছু রাজনৈতিক দলের প্রধানদের পেছনের সারিতে বসতে দেওয়া নিয়েও একটি সংকট আজকে আমরা দেখলাম। যদিও মিটিংটা এখন ডিটেলস আমরা জানি না। বিষয়টি হলো যে 30টি রাজনৈতিক দলকে নিয়ে তো মিটিং শুরু করেছে সরকার। এর ভিতরে অনেকে আছে নাম সর্বস্ব রাজনৈতিক দল, আমরাও জানি। এখন যেটি হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব থাকে বা তাদের ডিমান্ড থাকে, অমুক দলের প্রধান যদি সামনের সিটি বসে তা আমরা কেন বসবো না, বা অমুক দলকে যদি বেশি সময় দেওয়া হয় আমাকে কেন দেওয়া হবে না। কিন্তু বিষয়টা হলো কি, আমরা মোটা দাগে যদি দেখি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বর্তমান বিএনপি, তারপর জামাত ইসলাম। স্বাভাবিকভাবে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদেরকে কিন্তু একটু সময় বেশি দেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেমন সিপিবি যে গতকালকের ইস্যুটা ছিল যে জামাত ইসলামকে বেশি স্পেসটা দেওয়া হয়েছে, এটির আবার একটু কারণও আছে। কারণ এর আগের দিন কিন্তু জামাত ইসলাম সংলাপ বয়কট করেছিল, যেহেতু তাদেরকে প্রধান উপদেষ্টা নিজে ফোন করে নিয়ে এসেছেন, সেহেতু তাদেরকে একটু স্পেস দেওয়ার চেষ্টা করেছে সরকার। আমি মনে করি যে এটাও আবার একটু বেশি মানে বৈষম্যের ভিতরে পড়ে, যে জামাত ইসলামে তাদের তাহলে কি একই পথ অন্যরা অনুসরণ করবে না? হ্যাঁ, ডেফিনেটলি করবে। এই জায়গায় সরকারকে অবশ্যই উচিত সব দলকে সমান গুরুত্ব দেয়া। তবে ক্ষেত্র বিশেষ কিছু কিছু জায়গা আছে, সেগুলো প্রকাশ্য না হলে অপ্রকাশ্যভাবে, আমি মনে করি অপ্রকাশ্যভাবে কিছু মিটিং বা অপ্রকাশ্যভাবে কিছু আলোচনা, যেসব দলগুলো আগামীতে রাষ্ট্র পরিচালনা আসবে বা বিরোধী দলে থাকবে তাদের সাথে আলোচনা করা যেতে পারে যে আমাদের এই বিষয়গুলো। অফিসিয়ালি যখন আপনি বসবেন তখন আপনার উচিত হবে সব দলকে সমান গুরুত্ব দেয়া। এই গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু কম বেশি মতপার্থক্য আছে। এবং আমরা যদি দেখি সংলাপে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু মোটামুটি এটা রাজনৈতিক একটি সৌন্দর্য
যে যেমন এনসিসি গঠন নিয়ে এনসিপির ছিল, যখন সংস্কার কমিশনের প্রস্তাব ছিল অন্যরা এটা নিয়ে আপত্তি করেছে। তারপর দেখবেন যে আপনার ৭০ অনুচ্ছেদ নিয়ে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ৭০ অনুচ্ছেদ কিন্তু এ যাবৎ বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু এটি সংস্কারের ব্যাপারে এক ধরনের তাদের ভিতরে ছিল যে না, এটি সংস্কার করা যাবে না, এটা থাক। কিন্তু বিএনপি কিন্তু সাহস দেখিয়ে ৭০ অনুচ্ছেদ কিন্তু সংশোধনের প্রস্তাব বিএনপি করেছে, এবং এখানে ৭০ অনুচ্ছেদে শুধুমাত্র অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া বাকিগুলো ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু আলোচনাটা দীর্ঘদিনের। একটা সময় বলা হতো যে এই বিধান সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারকে খর্ব করে। অবশ্যই খর্ব করে, কারণ আপনাকে তো একটি মানে ৭০ অনুচ্ছেদটা হলো কি, আপনাকে মানে টোটালি বলা যায় যে হাত পা বেঁধে সংসদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো। সেখান থেকে আপনাকে যেটা হলো যে অর্থ বিল এবং আস্থা ভোটের জায়গায়, এই দুইটা জায়গায় আপনি ভোট দিতে পারবেন না, মানে পক্ষে। এর বাইরে যে কোনো ইস্যুতে আপনি কথা বলতে পারবেন। এটি, এবং আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত, এটি গণতন্ত্রের একটি সৌন্দর্য। এবং এরপরে দেখেন আরও কিছু ভালো উদ্যোগ এই সরকার কমিশন নিয়েছে, সেটা হলো যে বিরোধী দল থেকে কিছু স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার প্রস্তাব এসেছে। তারপর প্রধান বিচারপতি নিয়োগের কিছু আসছে, এবং আজকে কিন্তু একটি ভালো সিদ্ধান্ত এসেছে। আমরা কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে হয়তো বা এখনো আসি নাই, রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু এবার গোপন ব্যালটে হওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে আজকে। এবং সেটি হলো যে আমাদের সংসদ তো দ্বিকক্ষ বিশিষ্ট করার ব্যাপারে ইতিমধ্যে ঐক্যমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। সেখানে যদি নারী সংসদ সদস্য সংখ্যা সংরক্ষিত 50 থেকে 100 হয়, সেক্ষেত্রে প্রস্তাব আছে যে 500 মানে দ্বিকক্ষ বিশিষ্ট 500 সদস্য নিয়ে তাদের ভিতরে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন। এবং গতকাল আমরা যে আলোচনাটা দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তাবিত ইলেকটোরাল কলেজ ব্যবস্থাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছিল বিএনপি। হ্যাঁ, আজকে জায়গায় তারা কিছুটা সবাই একটি জায়গায় সে ঐক্যমত হয়েছে। সেখানে আবার কিছু কিছু দল প্রস্তাব দিয়েছে, যেমন হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তারাও ভোট দিক। এখন হলো একটি সিদ্ধান্ত ফাইনাল হয়েছে যে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখন হলো কারা ভোটার, এইটি এখনো চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা জানি না, হয়তো এটি ঐক্যমত কমিশন বিস্তারিত জানাবে। তো এই সিদ্ধান্তগুলি কিন্তু খুব ভালো। এখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার কিছুটা হলেও কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে, এবং এটি আমি মনে করি যে এই সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে। এবং আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন বা যে দল রাষ্ট্র পরিচালনা করবেন, ওনারা রাষ্ট্রপতিকে ঠুটো জগন্নাথ মানে আমাদের সাংবিধানিকভাবে যেভাবে বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় যদি ভারসাম্য আসেও, তারপরেও কিন্তু আমরা দেখছি যে এখনো প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা। না, ওইটা একটা রাষ্ট্র চালাতে গেলে আপনার নির্বাহী ক্ষমতা তো প্রধানমন্ত্রীর হাতে থাকে। ওনার কাছ থেকে যদি আপনি পুরোপুরিটা নিয়ে নেন, তাহলে রাষ্ট্র তো পরিচালনা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তখন তো রাষ্ট্রের ভিতরে মানে দুইটা সরকার হয়ে যাবে। তখন এখানে রাষ্ট্রপতির একটি ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীর আরেকটি ক্ষমতা থাকবে, কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক থাকবে না। কিন্তু আমাদের আগে ছিল কি, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী মানে প্রধানমন্ত্রীর সম্মতিতে রাষ্ট্রপতি যে কোনো কার্যক্রম করত। এখন সেই জায়গায় কিছুটা ভারসাম্যের জায়গা তৈরি হবে, হয়তোবা পুরোপুরি হবে না, মানে আগের মতো থাকবে না, কিছুটা হলো পরিবর্তন আসবে। এটি দরকার ছিল বাংলাদেশের রাজনীতিতে। এবং আমরা মনে করি যে আগামীতে যে ইলেকশনটা বাংলাদেশে হবে, সেটি আগে যে সংস্কারগুলো করার দরকার ছিল, এটি খুবই দরকার বাংলাদেশের। কারণ আমরা এই বিশেষ পরিস্থিতি হয়তো আর পাবো না। আমরা 2007-8 সালে বিশেষ পরিস্থিতি পেয়েছিলাম, কিন্তু আপনারা জানেন যে ওই সময় কিন্তু সংস্কারের বেশ কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিন্তু সেগুলো বাস্তবায়ন করি নাই। তা আমরা আশা করি যে জুলাই সনদ যেটি সরকার ঘোষণা করবে, সেখানে তো বিস্তারিত থাকবে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন জুলাই সনদে স্বাক্ষর করবে, সেখানে একটি রূপরেখা থাকবে যে কোনগুলো ইলেকশনের আগে হবে, কোন সংস্কারগুলো বাস্তবায়ন ইলেকশনের পরে হবে। এটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের প্রশাসনিক রূপকাঠামো বা বাংলাদেশের জনগণের যে ক্ষমতায়ন, মানে আমাদের সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার মালিক, আসলে তো জনগণ সকল ক্ষমতার মালিক না। যদি এই সংস্কারগুলো কিছুটা হলেও করা যায়, তাহলে আমি মনে করি যে জনগণ ক্ষমতার যে মালিক, এটা মনে হয় ভোগ করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান। অ্যাডভোকেট রফিক শিকদার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে এবার আমরা দেখলাম সংলাপে বেশ আলোচনা হলো। সাংবিধানিক কাউন্সিল গঠন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলছে এনসিপি, আবার বিএনপি বলছে সাংবিধানিক কাউন্সিল গঠন হলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে। বিতর্ক আসলে উৎস কি, আর যদি আমরা একটু জানতে চাই যে কেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না? এখন
রাজনৈতিক দলগুলো একমত হতে পারে না এই কারণে, শ্যামাই যেমনি ভাত না, তেমনি বিএনপি কিন্তু অন্যান্য দলের মতো এক না। এখানে বিএনপির অনেক ইতিহাস আছে। যে সাইদুর রহমান সাহেব বলেছেন না যে 82 সালে এরশাদ ক্ষমতা আসার পরে বিএনপি এরশাদের এই আগমনকে লক্ষ্য করে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক হওয়ার পরে তিনি মাঠে নেমেছিলেন। 86 সালের আগে শেখ হাসিনা বলেছিল লালদিঘির ময়দানে আওয়ামী লীগের অধীনে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে স্বৈরাচার এরশাদের অধীনে জাতীয় বেঈমান হবে। সেখানে হাসিনা কিন্তু 86 সালে নির্বাচনে গিয়েছিল। 88 সালে হাসিনা নির্বাচনে যায় নাই, আসম আব্দুর রব্বের দলে গিয়েছিল। হাসিনার ঋণ পরবর্তীতে এরশাদ শোধ করেছে, সেদিকে আমি যাই না। আমি বলতে চাই যে বিএনপি যত সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে বাংলাদেশে, এবং যদি আপনি বলেন যে 91 পরে যদি আবার বলেন, সবচেয়ে বেশিবার সরকার গঠন করেছে সুষ্ঠু অবাধ নির্বাচনে বিএনপি। সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা বলছি কিন্তু। সুতরাং এই দলের সাথে সাইদুর রহমান সাহেব বলেছেন গুরুত্ব, প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল সবগুলোকে একই রকম গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব সম্পর্কে আমরা যদি যাই, তাহলে আপনি কাকে গুরুত্বপূর্ণ মনে করবেন, কাকে কম গুরুত্বপূর্ণ করবেন, এটা তো আর কেউ কাউকে বলে দেবে না। আপনার বাড়িতে যদি মেহমান আসে, অনেকগুলো মেহমানকে আপনি দাওয়াত করেছেন, সব মেহমানের আপনার সমান, সবাইকে আপনি সমান খাওয়াবেন, একই খাওয়ান খাওয়াবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো মেহমানকে যদি আপনি একটু বেশি গুরুত্ব দেন, গুরুত্বপূর্ণ মেহমান যদি আপনার বাড়িতে আসে, তাহলে নিশ্চয়ই তাকে একটু গুরুত্ব একটু বেশি দিবেন। খাবার হয়তো একই খাওয়াইলেন, চা খাওয়ান, নাস্তা খাওয়ান, ভাত খাওয়ান, পোলাও খাওয়ান, সেখানে আমি যাই না। এটা জনগণ বিচার করে এবং সেটি করবে। আমার বক্তব্যটা হলো যে আমাদের প্রত্যেকের কিন্তু দায় আছে। এই যে আপনারা বলেন যে এই সংবিধান সংস্কার করা, এগুলোর ব্যাপারে তো আমাদের এই যে নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন যে প্রায় আপনার এই সংস্কার নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো ছিল, এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো প্রস্তাব কিন্তু আমরা একমত হয়েছি, যেগুলোতে হয় নাই এখনো, নিশ্চয়ই আলোচনার মাধ্যমে হবে। আর 31 দফা যে আমাদের, এগুলো তো আমরা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সেখানেও আজকে যে সংস্কারের কথা আসছে, অনেক কথাই আছে। কৃষকের কথা বলা আছে, অবলা নারীর কথা বলা আছে, শিশুর কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, শিল্প কারখানার কথা বলা আছে, আগামী বাংলাদেশ কীরকম হবে সে বেকার দূর করার কথা আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা আছে, আইন শৃঙ্খলার কথা আছে, সকল কথা আছে। সব কিছুই আমাদের 31 দফাতে আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এখানে আপনার ঐক্যমত সব জায়গায় হবে, এটা যেমনি ঠিক না, আবার সবাই মিলে একটা ঐক্যমতে পৌঁছবে সেটাও ঠিক। সব রাজনৈতিক দল তো আর একসাথে একমত হয় না। এই যে আবার দেখেন যে এই ওয়াকআউট, আপনার প্রতিবাদ করা, বিরোধিতা করা গঠন, এটা কিন্তু একটা গণতন্ত্রের বিউটি। এটা কিন্তু বিএনপির কাছ থেকে শিখতে হবে। বিএনপি দেখেন যে আওয়ামী লীগের শাসনামলে আমাদের নেতা তারেক রহমান কালো পতাকা মিছিল, পদযাত্রা, পথ মিছিল এগুলো দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু হেসেছে, ওবায়দুল কাদের নানানভাবে হাসতো। আমাদের কিন্তু অনেক বড় বড় হতে গেল, বিশাল ঢাকা শহরে, গ্রামে গঞ্জে, মহানগরে, জেলায় সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিশাল জনসমষ্টি হতো। আওয়ামী লীগও কখনো কখনো বলতে এত নেতাকর্মী কোথেকে আসে, ওরা কিন্তু টাকা দিয়ে সমাবেশ করতো, আমাদের কিন্তু টাকা লাগতো না। আমার নেতাকর্মীরা খাবার সাথে নিয়ে মিটিং করতো, রাতে চলে আসতো, পরের দিন সমাবেশ, রাতে 4টার সময় চলে আসতো তারা সমাবেশে, তারা সাঁতার কেটে সমাবেশগুলোতে আসতো এই গণতন্ত্রের লড়াইয়ে। সুতরাং এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে গণতান্ত্রিক যে আপনার এইটা প্র্যাকটিস, যে ওয়াকআউট করবে, এটা একটা গণতন্ত্রের বিউটি। আবার অহেতুক যখন তখন পত্রিকাতে নাম আসার জন্য বা নিজেদেরকে এক্সপোজ করার জন্য যখন তখন প্রতিনিয়ত ওয়াকআউট, ওইটা আবার মানুষ বুঝে, ওইটা আবার সৌন্দর্য না। তবে আমি বলবো যে যারাই আছে, ছোট দল হোক বড় দল হোক, আমি কাউকে ছোট করে দেখি না, সবাইকে এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু শুধু রাজনীতিবিদদের না, আমি আরেকটা কথা বলি, এখানে সাংবাদিক ইত্তেফাকের তিনি ভালো সাংবাদিক, আমি ওনাকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ওনাকে জানি, উনি গণতন্ত্রপ্রিয় মানুষ। সাংবাদিকদের কিন্তু অনেক দায় আছে গণতন্ত্র লড়াইয়ের এবং প্রতিষ্ঠার। এটার অর্থ এই না যে সাংবাদিকরা লড়াই করে নাই। সাগররণী তো মরেই গেছে। সাগররণীকে নিয়ে সাংবাদিকদের উচিত ছিল, সকল সাংবাদিকরা দেখেছি যে সাদা হয়ে যায়, নীল হয়ে যায়, হলুদ হয়ে যায়। কেন? সাংবাদিকদের তো একটাই রং থাকবে, এবং সংবাদপত্র হচ্ছে জাতির গণতন্ত্রের দর্পণ। সংবাদপত্র এটা একটা মানে গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রকে ট্যাক্সি করার জন্য একটা বিশাল ফ্যাক্টর। মিডিয়া এগুলো, এই যে আপনাদের দেশ টিভি,
আমরা তো এই আওয়ামী লীগের দুঃশাসন আমলেও কিন্তু আমরা এসেছি, কথা বলেছি। আপনারা সাহস নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করেছেন, তারপরে কি আপনারা স্বাধীন ছিলেন? আপনারা কিন্তু ছিলেন না, সেটাও সত্য। কিন্তু আমার বক্তব্যটা হলো, গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক ভূমিকা আছে, রাজনীতিবিদদের পাশাপাশি। আমাদের দায় আছে, আমাদের ব্যর্থতা আছে, সেটাও আমি স্বীকার করি, কিন্তু সাংবাদিকদেরও অনেক ব্যর্থতা আছে। সেই জন্য আমি বলবো, সাংবাদিক তৈরি হোক, সাংবাদিকরা আরও বেশি সৃষ্টিশীল হোক, আরও শক্তিশালী হোক। সাংবাদিক যদি শক্তিশালী হয়, গণতন্ত্র মজবুত হবে, রাজনীতিবিদরা সঠিক লাইনে আসবে। সাংবাদিক কখনো গণতন্ত্রের শত্রু না, সাংবাদিক কখনো একজন রাজনীতিবিদের শত্রু হয় না। কেন হয় না আমি সেটা আপনাকে একটু বলি। এখন ধরেন, সাংবাদিকরা যদি বলে যে বিশুদ্ধ পানির অভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর জেলায় এতগুলো মানুষ মারা গেছে, তাহলে সেখানে নলকূপ লাগবে, সেখানে আপনার হাসপাতালগুলোতে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, সেটা যদি তুলে ধরে সেখানে যারা কনসার্ন আছে তারা সচেতন হবে, সে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবে। এখানে কিন্তু সাংবাদিক কিন্তু কোনো নেতার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে লিখে নাই, সরকারের বিরুদ্ধেও না। এটা হচ্ছে তুলে ধরা, এটা সাংবাদিকের কাজ, সাংবাদিকের জাতির দর্পণ। সেখানে যদি সাংবাদিককে তার কাজটা করতে দেওয়া না হয়, তাকে থামিয়ে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তখনই কিন্তু গণতন্ত্র ব্যাহত হয়, উন্নয়ন ব্যাহত হয় এবং সমৃদ্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। একইভাবে রাজনৈতিক যে ক্রিয়াশীল দলগুলো আছে, প্রত্যেকটা দল প্র্যাকটিস করুক, প্রত্যেকটা দল জনগণমুখী হোক, সত্য কথা বলুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক। আমাদের নেতা তারেক রহমান কিন্তু সেটা চাচ্ছে আগামী দিনে। অনেকগুলো রাজনৈতিক দল হবে, বহুদলীয় গণতন্ত্র থাকবে, বহুমত থাকবে, আলোচনা করব, আলোচনা করে সমাধান করব। কেউ কেউ ভাবে, সবাই না কিন্তু, কেউ কেউ ভাবে যে বিএনপি সুষ্ঠুবাদ নির্বাচনে ক্ষমতায় আসলে এই ক্ষমতা চিরস্থায়ী হয় কিনা, কিন্তু আমরা কিন্তু এটা ভাবি না। আমাদের নেতা তারেক রহমান কীভাবে জানেন? আমাদের নেতা তারেক রহমান ভাবেন যে বিএনপি ক্ষমতায় থাকবে বা কতদিন থাকবে এটা জনগণ নির্ভর করবে। সেটার জন্য আমাদের টোটাল যে গ্রুপ আছে, আমাদের বিএনপির যে আমাদের টিম আছে, আমাদের টিমকে সঠিকভাবে মানুষের কাছে যেতে হবে, বুঝতে হবে। অন্যায় করা যাবে না, কারোর উপরে অবিচার করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। এখন যদি আপনি আমাকে বলেন যে কেউ কি চাঁদাবাজি করে, এত বড় একটা দল, ভিতরে ঘাপটি মেরে অনেক অনেক ঘটনা ঘটাইতে পারে। এই যে কয়েকদিন আগে গাজীপুরে অনেক ত্যাগী নেতা, ওদের বিরুদ্ধে অভিযোগ আসছে, গ্রেপ্তার করানো হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু স্টেটমেন্টও দেয় নাই যে তাদেরকে ছাড়ো। এবং তারেক রহমান স্পষ্ট বলেছে যারা অন্যায় করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে এবং ক্ষমতায় গেলে তৃণমূলের প্রতি বিএনপির কড়া বার্তা অব্যাহত থাকবে। কোনটা? ক্ষমতায় গেলে? ক্ষমতায় গেলে বার্তা থাকবে কিনা সেটা জিজ্ঞেস করছেন? জি। কেন? বিএনপি তো সবসময় যাবে কেন? ক্ষমতা কি বিএনপি ছিল না? তখন আপনার বার্তাগুলো দেখেন, তখন কি বেগম খালেদা জিয়া কি বলেছিল? পুলিশকে যে গুলি করো, ছাত্রলীগকে গুলি করে মারো, গুম করো, হত্যা করো, বলেছে একবারও? জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি? সেখানে যে বিরোধী ছাত্ররা যে ঢিল মেরেছিল, এসএসএফ জিয়াউর রহমানের যারা ছিল, বলছে স্যার জিয়াউর রহমানের সানগ্লাস ভেঙে পড়ল, জিয়াউর রহমানের কপাল থেকে রক্ত ঝরলো, সে রক্ত থেকে ছাত্রদল প্রতিষ্ঠা হলো। ওই জিয়াউর রহমান তো গুলি করতে বলেনি, একটা ছেলে তো মরেনি, মরতে দেয়নি। এই হচ্ছে জিয়াউর রহমান, এই হচ্ছে বেগম খালেদা জিয়া, এই হচ্ছে তারেক রহমান, এই হচ্ছে বিএনপি। সেজন্য আমাদের বিএনপি থেকে শিখতে হবে। শেষ পর্যায়ে দর্শক শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।